শুধু নিজের নিরাপত্তা নয়, সাইমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও। বিয়ের আয়োজন সম্পূর্ণ, সবকিছু সাজানো, অতিথিরা বসে আছে এবং সাইমার বাবা গর্বিত চেহারায় ছেলের হাতে কন্যার হাত ধরতে যাচ্ছেন। সাইমা মনে মনে অস্বস্তি বোধ করছে, কিন্তু পরিবারের সম্মানের জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। আজ তোমার বড় দিন, সবাই সাক্ষী। কিন্তু হঠাৎ দরজায় পুলিশের একটি দল প্রবেশ করে। স্যার, আপনি যার সাথে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন তিনি আসলে একজন স্মাগলার। তার বিরুদ্ধে বহু কেস রয়েছে। সমাজে সে ভালোর মুখোশ পরে রাখে। আজ আমরা প্রমাণসহ তাকে ধরতে এসেছি। সাইমার বাবা স্তম্ভিত, চোখ বড় করে জিজ্ঞেস করলেন, কি সব বলছেন আপনারা? ও কি আমার বন্ধুর ছেলে? স্যার, আপনি কিছু জানেন না। তার নামে অনেকদিন ধরেই থানায় কেস চলছে। আজ খবর পেয়ে আমরা পাকাপোক্তভাবে ধরতে এসেছি। এখানে প্রমাণও রয়েছে। পুলিশ প্রমাণ দেখালো। সেই মুহূর্তে সাইমার বাবার চোখের সামনে যেন ভেঙে পড়লো সব পরিকল্পনা। এটা কি সম্ভব? আমার বিশ্বাস। পুলিশ সাইমার বাবার বন্ধুর ছেলেকে ধরে নিয়ে গেল। বাড়ির সবাই হতবাক, আত্মীয় স্বজন চুপচাপ, কাঁদছে ভয়ঙ্কর শোকের ছায়া। ও আমার আল্লাহ! সাইমার চোখের সামনে ভেঙে পড়ল তার বিয়ের সব স্বপ্ন। যে মানুষকে সে আজকে বরণ করতে যাচ্ছিল, সে মানুষটি সকলের চোখে অপরাধী। সাইমা হঠাৎ ঘুমের মতো শূন্য চোখে তাকিয়ে রইল। মনে মনে একটাই প্রশ্ন, এখন তার কি হবে? সাইমার বাবা চারপাশে তাকিয়ে সবাইকে চুপচাপ দেখে বললেন, অনেক, তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে? সে একটু রাগী, কিন্তু সত্যিই ভালো মেয়ে। আঙ্কেল, আমি কিভাবে বিয়ে করব? আপনি তো আমার ব্যাপারে কিছুই জানেন না। তোমাকে যতটুকু দেখেছি তুমি ভালো ছেলে মনে হয়েছো, আর কিছু জানার দরকার নেই। আমার মেয়েকে তুমিই বিয়ে করো। অনেক নিজের জায়গায় কিছুটা হোঁচট খেয়ে বলল, কিন্তু সাইমা আপু কি রাজি হবে? সে ব্যবস্থা আমি করছি, তুমি চিন্তা করো না। এরপর সাইমার বাবা সোজা সাইমার কাছে চলে এলো। সাই মামা, তুমি অনেককে বিয়ে করো। তুমি কি আমাকে পাগল পেয়েছো বাবা, যে যার তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে? তুমি তো অনেককে দেখেছো, চিনো। এই 2 দিনের চেনাই তো কাউকে জীবনসঙ্গী বানানো যায় না। আমি বিয়ে করতে পারবো না। সাইমার চোখে অগ্নি ঝলকচ্ছে, রাগ ও আপত্তি একসাথে। সে জানে এই বাধ্যবাধকতা সহজে মেনে নেবে না, আর তার বাবার এই সিদ্ধান্ত তার জন্য এক বড় চ্যালেঞ্জ। সাইমার বাবার চোখে পড়েছিল চিন্তা, কষ্ট আর বাবার দায়িত্বের ভার। তিনি ধীরে ধীরে সাইমার দিকে তাকালেন। সাইমা, আমার না হয় একটা ভুল হয়ে গেছে মা, তাই বলে তুই সারা জীবন আমাকে ছোট করে রাখবি? আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আমার ক্যারিয়ারের প্রভাব পড়বে। তুই কি চাস আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাক? সাইমার বাবা যত্ন ও বেদনা মিশিয়ে কথা বলছেন। তার ভয়, হতাশা এবং নিজের পরিবারের সম্মানের দায়িত্ব সবই সাইমার চোখের সামনে। সাইমা প্রথমে কিছু বলল না। তার রাগ, গর্ব এবং প্রতিবাদ সব মিলেমিশে তার ভেতরে ঝড় তুলছিল। সাইমা, আমি চাই না তুই আমার জন্য কোনো কষ্ট ভোগ করতে, কিন্তু কখনো কখনো জীবন আমাদের বাধ্য করে কঠিন সিদ্ধান্ত নিতে। তুই যদি রাজি হোস, আমরা দুইজনেই শান্তি পেতে পারি। সাইমা গভীরভাবে শ্বাস নিল। মনে হচ্ছিল তার রাগ ধীরে ধীরে কমছে। বাবার চোখে সততা, ভালোবাসা এবং তার নিজের ভবিষ্যতের কথা ভাবতে করতে করতে তার হৃদয় নরম হতে শুরু করলো। ঠিক আছে বাবা, আমি রাজি। সাইমার মুখে রাগের চিহ্ন হয়ে গেল। সাইমার মুখে রাগের চিহ্ন রয়ে গেল, কিন্তু ভেতরে সে জানলো তার বাবার দায়িত্ব ও সমাজের সম্মান বজায় রাখার জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। তাদের বিয়ে পড়ানো হলো। রাতের নিস্তব্ধতা ঘরটিকে শান্ত করে রেখেছিল। নতুন বিয়ের উত্তেজনা আর ছোটখাটো নার্ভাসনেস মিলেমিশে সাইমার মুখে ধরা পড়ছিল। সাইমা বিছানায় বসে অনেকের দিকে তাকালো, চোখে অল্প জেদ, অল্প অভিমান। তুমি ভেবো না, তা তোমাকে মেনে নিয়েছি। আমি শুধু আমার বাবার কথা রাখতেই বিয়ে করেছি। অনেক ধীরে ধীরে সাইমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। সমস্যা নেই আপু, আমি বুঝতে পেরেছি। আপনি আমার মতো থাকতে পারেন। অনেকের চোখে ছিল সহমর্মিতা, সাইমার রাগের প্রতি শ্রদ্ধা, আর তার পাশে থাকার অদৃশ্য প্রতিজ্ঞা। সাইমা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। সে মাঝে মধ্যে কোলবালিশ ধরে বলল, আমি মাঝে একটা কোলবালিশ দিয়ে দিচ্ছি, তুমি বিছানার ওপাশে থাকো, আমার দিকে আসবে না। ঠিক আছে। দুজনের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে এলো। রাগ, অভিমান এবং আবেগ সব মিলেমিশে ঘরটিকে ভরা। দুজনের মাঝে দূরত্ব শুধু শারীরিক, তবে অনুভূতিতে এক অদৃশ্য সংযোগ তৈরি হয়েছে। এভাবে সাইমা আর অনেকের প্রথম রাতটা কাটলো চুপচাপ, শান্ত, তবে হৃদয়ের মধ্যে লুকানো আবেগের স্পন্দনে ভরা। সকালের আলো ঘরে ভেসে আসছিল।
টেবিলে সবাই বসে ব্রেকফাস্ট খাচ্ছিল। সাইমার বাবা অনিকের সাথে হালকা টুকটাক কথা বলছিলেন, কিভাবে অফিসের কাজ চলছে, বিয়ের পরে ছোটখাটো ব্যস্ততা ইত্যাদি। হঠাৎ টিভিতে খবর চলতে শুরু করলো। পাঠিকার কণ্ঠে উঠে এলো, নিজাম আহমেদের মৃত্যুর রহস্য খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা আশা করছি খুব দ্রুতই তার খুনিকে ধরতে পারবো। এখনো পর্যন্ত কোনো নতুন সন্ধান পাওয়া যায়নি। আমাদের ধারণা হয়তো তার ছেলে জড়িত, তবে প্রমাণ না পেলে কিছুই বলা যাবে না। আমরা প্রমাণের অপেক্ষায় আছি। টেলিভিশনের খবরটি যেন একটি অদৃশ্য চাপ তৈরি করলো অনিকের মনে। সে কিছুটা নার্ভাস হয়ে গেল। চোখের সামনে যেন ছেঁড়া অনুভূতির ঝলক, অচেনা ভয়, অজানা টানাপোড়েন। সাইমার চোখে পড়ল অনিকের হালকা অস্বস্তি। সে কোনো কথা না বলে তার দিকে তাকালো, খেতে খেতে, কিন্তু মনোযোগ পুরোপুরি টেবিলের খাবারে নেই। সাইমা নিজেই বুঝতে পারলো অনিকের মনে আজ কিছু হুইটলি ভাব কাজ করছে, কিছু রহস্য তার ভিতরে। খাওয়া দাওয়া শেষ করে অনেক রুমের দিকে চলে গেল। দরজা খুলতেই চোখে পড়ল সাইমার শাড়িতে রঙিন পরিপাটি এবং তার পেছনের ভাঁজগুলো ঠিক করতে ব্যস্ত। অনেক মুগ্ধ হয়ে একটু থমকে দাঁড়ালো, মনে মনে ভাবলো কিভাবে এত সুন্দরভাবে সব মিলে যায়। হঠাৎ অনেক সাইমার পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর তাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। সাইমা ছটফট করে উঠল। প্লিজ ছটফট করবেন না, আমি শুধু একটু জড়িয়ে ধরবো, আর কিছু করব না। সাইমা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। অনেক ধীরে ধীরে তার বাহু দিয়ে সাইমাকে কোলে নিল, তারপর নিঃশব্দে সাইমার মাথার পাশে চুমু দিল। সাইমা হালকা চমকে উঠল। অনিক, বাড়াবাড়ি করো না। চোখ মেলে তাকালো। অনেক হাত সরিয়ে নিল, একটু দুঃখের ছায়া চোখে দেখিয়ে বলল, বৌহন, আপনি আমার এইটুকু আদর তো করতেই পারি। সাইমা কিছু না বলে দূরে সরে গেল শাড়িটা ঠিক করার জন্য। অনেক নিজেই পাশে দাঁড়িয়ে মৃদু হাসলো, মনে মনে বলল, আপনি যতই রাগ করুন, আপনার মনটা ভীষণ নরম। রাতের নিস্তব্ধ ছাদে অনেক একপাশে দাঁড়িয়ে ফোন বের করলো। কয়েক সেকেন্ডের জন্য সে নিজেকে প্রস্তুত করলো, তারপর ডায়াল করে রফিক আঙ্কেলের নাম প্রেস করলো। ফোন রিসিভ হতেই অনেক বলল, আঙ্কেল, এভাবে আর কতদিন? যখন তখন ধরা পড়ে যেতে পারি। আঙ্কেল, এখানে তো একটা কাণ্ড ঘটেছে। সাইমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। ফোনের ওপাশ থেকে চমকের আভাস। কি বলছিস অনিক? এসব কিভাবে হলো? অনেক ধীরে ধীরে সব খুলে বলল, কিভাবে সাইমার বাবা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিভাবে পুলিশ ঘটনার ধাক্কা দেওয়ার পর পরিস্থিতি তার হাতে চলে এসেছিল, এবং কিভাবে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে বিয়ে সম্পন্ন করেছিলেন। অনিক, তোমার এখন মোটেও সাইমাকে বিয়ে করা উচিত ছিল না। তোমার নিরাপত্তা এখনো অনিক, তোমার এখন মোটেও সাইমাকে বিয়ে করা উচিত ছিল না। তোমার নিরাপত্তা এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তখন তুমি বিপদে পড়তে পারো। আমি বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু পরিস্থিতি আমার হাতে ছিল না। বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ এলো, কারো আসার আওয়াজ। অনেক দ্রুত ফোন কেটে দিল। ছাদের অন্য প্রান্তে সাইমা চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার চোখে কৌতূহল আর কিছুটা আতঙ্ক। কার সাথে তুমি কথা বলছিলে? আর কি ধরা পড়ে যাওয়ার কথা বলছিলে? সত্যি আমাকে বলো। অনেক কিছুক্ষণ নীরব থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আপু, সবই সত্যি। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আর আমি চেয়েছি তোমাকে কোনো ঝুঁকিতে ফেলতে না। ছাদের হালকা হাওয়ায় সাইমা অনেককে চেয়ে বলল, তুমি গ্রামের ছেলে না, তুমি আমাদের মিথ্যা কথা বলেছ। আমার কাছে আসল পরিচয়টা বলো। অনেক কিছুক্ষণ থমকে গেল, তার চোখে এক অদ্ভুত নার্ভাস আর ভাবনার ছাপ। ধীরে ধীরে সে বলল, আপনি ঠিকই ধরেছেন, আমি গ্রামের ছেলে নই, আমি শহরের ছেলে। আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী নিজাম আহমেদ, আমি তার ছেলে অনিক আহমেদ। সাইমার চোখ বড় হয়ে গেল, তার মনে এক চমক এবং আতঙ্কের মিশ্রণ জেগে উঠল। যে খুন হয়েছে তুমি সেই নিজাম আহমেদের ছেলে? হ্যাঁ। সাইমার চোখে আগুনের মতো জ্বালা। সে হঠাৎ চিৎকারে সুরে বলল, তুমি তুমি তোমার বাবা মাকে খুন করে পালিয়ে এসেছো? অনেক চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার চোখে দৃঢ়তার ছাপ দিয়ে বলল, আমি আমার বাবা মাকে খুন করিনি, আমাকে মিথ্যা ফাঁসাতে চাচ্ছে। আমি শুধু নিরাপদ আশ্রয় নিচ্ছি মাত্র। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমার বাবা তো তোমাকে বিশ্বাস করেছিল। অনেক এক হাত তার বুকের দিকে রেখে বলল, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি খারাপ ছেলে নই। আমার বাবার কিছু শত্রু আছে, তারা বাবা মাকে হত্যা করে আমার উপর সব দোষ চাপিয়ে আমাদের সম্পত্তির মালিক হতে চাচ্ছে। সাইমা চুপচাপ তার কথাগুলো শুনল, তার চোখে দ্বিধা আর কৌতূহল জেগে উঠল। তার হৃদয়ে নতুন প্রশ্ন, কেন অনেকের জীবন এত বিপজ্জনক ভাবে ঘূর্ণায়মান, আর কেন সে এত সাহসী, এত দৃঢ়।
তার বাবার শত্রুদের মুখোমুখি দাঁড়াতে। চাঁদের নিঃশব্দ রাতে দুই হৃদয় আরো ঘনিষ্ঠ হয়, সত্য আর সন্দেহের মাঝে। অনেকের চোখে এক বিশেষ দৃঢ়তার আলো ঝলমল করলো। সে ধীরে ধীরে বলল, খান গ্রুপের মালিক আমার বাবার শত্রু, তাই আমি সেখানে সাধারণ কর্মচারীর চাকরি নিয়েছি সমস্ত প্রমাণ জোগাড় করতে। আমার বাবার কাছ থেকে আজ পর্যন্ত যা কিছু কেড়ে নেওয়া হয়েছে আমি সবকিছুর প্রমাণ সংগ্রহ করছি। সাইমা চোখ বড় করে অনেককে চেয়ে বলল। তার মনে বিশ্বাস করতে না চাওয়া আর বিস্ময়ের মিশ্রণ জেগে উঠল। তুমি সাধারণ কর্মচারী হয়ে সেই গ্রুপে ঢুকেছো শুধু প্রমাণ জোগাড় করতে? হ্যাঁ, আমি কাউকে আড়াল করে ধোকা দিয়ে নয়, আমি চাই সত্যি বের হোক আর আমার বাবার নাম সাফ হোক। সাইমা একটু দূরে হেঁটে গেল। তার মুখে প্রকাশিত বিস্ময় আর ভাবনার ছাপ। মনে মনে ভাবছিল, অনেকের সাহস, তার ধৈর্য এবং যা করে চলেছে তা সত্যি অবিশ্বাস্য। একদিকে রাগী মন, অন্যদিকে সেই সত্যের জ্বালা। সাইমার হৃদয় গভীরে ধীরে অনেকের প্রতি নতুন আগ্রহ ও কৌতূহল জন্মাতে শুরু করলো। অনেকের চোখে তীব্র আগ্রহ আর আশা ঝলমল করলো। সে ধীরে ধীরে বলল, তুমি কি আমার যুদ্ধে আমার পাশে থাকবে? সাইমার চোখে এক মুহূর্তে হেসে ওঠাও আশ্চর্যতা। তার আগে মেজাজের মধ্যে হালকা নরম ভাব ফুটে উঠল। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমি তোমার পাশে আছি। তোমার যা সাহায্য লাগে আমাকে বলো। অনেক কিছু আছে, কিছু গুরুত্বপূর্ণ ফাইলের ডিটেলস দরকার যা আমার কাজের জন্য অপরিহার্য। ঠিক আছে, আমি অফিসে গিয়ে সব ফাইল তোমাকে পাঠিয়ে দেব। অনেক একটি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল, ধন্যবাদ জানিয়ে বলল। ধন্যবাদ, তুমি সত্যিই পাশে আছো। সাইমার সাহায্যের এই প্রতিশ্রুতি অনেকের মনে নতুন শক্তি যোগ করলো। তার চোখে সাইমার দিকে তাকিয়ে এক অদৃশ্য বিশ্বাস ও কৃতজ্ঞতার আলো ফুটে উঠল। পরের দিন সকালবেলা সাইমা অফিসে পৌঁছালো। রাগী মেজাজের মধ্যে এক অদ্ভুত উদ্দীপনা কাজ করছিল। আজ সে অনেকের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে। সাইমা ডেস্কে বসে ধীরে ধীরে ফাইলগুলো খুলল। সে সব ফাইলের প্রয়োজনীয় পৃষ্ঠা নির্বাচন করে ছবি তুলতে লাগলো। হাতে ফোন, চোখে মনোযোগ, একটি একটি ছবি তুলল, যেন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ যেন বাদ না যায়। কাজ শেষ করে সেই ছবিগুলো সরাসরি অনেককে পাঠালো, সাথে একটি ছোট বার্তা। অনেক ফাইলগুলো পাঠানো হলো, দয়া করে সেগুলো ভালোভাবে দেখো। অনেক ফোনে ছবি পেয়ে চোখ খুলে গেল। সে মুহূর্তেই বুঝলো সাইমা কেবল সাহায্য করছে না, বরং তার প্রতি বিশ্বাসের একটি অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। সে ধীরে ধীরে সব ফাইলের প্রয়োজনীয় ডিটেলস নিজের রফিক আঙ্কেলের কাছে পাঠিয়ে দিল, যাতে সব তথ্য ঠিকমতো নিরাপদে পৌঁছায়। এই মুহূর্তে সত্যি সাইমা আমার পাশে আছে। ছবিগুলো রফিক আঙ্কেলের কাছে পৌঁছলো এবং অনেক জানতো এবার তার পরিকল্পনার একটি বড় ধাপ শুরু হলো। সব প্রমাণ ঠিকমতো জোগাড় করতে পারলেই তার বাবার নামে সাজানো সমস্ত মিথ্যা উদ্ঘাটিত হবে। সাইমা অফিস থেকে বের হয়ে আসলো, মনটা হালকা, কারণ সে জানে আজ সে অনেকের জন্য এক গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছে। রাতের নীরবতা ছাদে ভাসছে। সাইমা চুল ছেড়ে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছে। তার চোখে কিছুটা চিন্তা ভাবনা, কিছুটা দ্বিধা। হঠাৎ অনেক ধীরে ধীরে তার পাশে চলে আসে। নিঃশ্বাস নিয়ে এসে বলল, বিয়েটা যখন হয়ে গেছে আমরা কি আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো সংসার করতে পারি না? বিয়ে একটা পবিত্র বন্ধন, আপনি চাইলেও তো সেটা অস্বীকার করতে পারবেন না। তার চেয়ে ভালো নয় আমরা আর সবার মতো জীবন কাটাই? সাইমা কাঁধ কিছুটা তুলে নিল, চোখ মিলল না। কিছুক্ষণ নীরবতা ভেসে গেল, তারপর সে ধীরে ধীরে বলল, আমার একটু সময় প্রয়োজন। ঠিক আছে, আপনি সময় নিন। তাদের মধ্যে কোনো কথার চেয়েও গভীর নীরবতা ছড়িয়ে আছে। রাতের বাতাসের সঙ্গে মিশে যায় অনেকের শান্ত সুরক্ষা এবং সাইমার দ্বিধা। দুজনেই জানে সময় দিয়ে ধীরে ধীরে এই বন্ধন আরো শক্ত হবে। ঘরের মধ্যে নীরবতা। গভীর রাতে হঠাৎ অনেকের ফোন বাজে। স্ক্রিনে নাম দেখে সে হালকা অবাক হয়। রফিক আঙ্কেল। অনেক ধীরে ফোন রিসিভ করে, ব্যালকনির দিকে চলে যায়। রাতের ঠান্ডা বাতাস তার চুল ছুঁয়ে যাচ্ছে। তুই কোথায়? কেউ কিছু বুঝতে পারছে না তো? না আঙ্কেল, কেউ কিছু বুঝতে পারছে না, সব নিরাপদ। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পারছি, কিন্তু পরিস্থিতি আমার হাতে ছিল না, বাধ্য হয়ে আমাকে সব করতে হয়েছে। তাদের মধ্যে কয়েক মিনিটের নিঃশব্দ কথোপকথন। অনেক সতর্কভাবে সব নির্দেশ শুনে ফোন কেটে দেয়। ফোনটি কেটে দিয়ে অনেক ফিরে আসে রুমে, বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে। রাতের অন্ধকারে তার মাথায় ভেসে আসে ফাইল, ফাঁদ, বিপদ আর সাইমার কথা। সব মিলেমিশে অজানা চিন্তার ঢেউ তোলপাড় করছে। কিছুক্ষণ শুয়ে থাকার পর সে চুপচাপ ঘুমের জগতে হারিয়ে যায়, যেন নতুন দিনের ঝড়ের আগে শান্তির মুহূর্ত। সকালবেলা ঘরের কাছে জানালা দিয়ে নরম আলো ঢুকছে।
সাইমা চোখ খুলতেই দেখলো অনেক তাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে আছে। হঠাৎ হঠাৎ তার লজ্জা চোখে পড়ার মতো। সে চড়তে চাইলে অনেক হঠাৎ তার হাত ধরে হালকা টান দেয় এবং সাইমাকে বুকের উপর টেনে ধরে। কি করছো? ছাড়ো অনেক। আমি আমার বউকে ধরেছি, তাতে আপনার কি? সাইমার চোখে আগুন, রাগ আর লজ্জার মিশ্রণ। কিন্তু অনেক পাত্তা না দিয়ে তাকে আবারও জড়িয়ে ধরে। মুহূর্তে তার ঠোঁটে নরম কিস ছুঁয়ে যায়। সাইমা মুহূর্তে হতভম্ব হয়ে যায়। গা ঠান্ডা, হৃদয় দ্রুত ধুকপুক করছে। সে লজ্জা মুখ লাল করে দূরে সরে যায়, কিন্তু চোখে চোখ রেখে অনেকের দিকে আভাস পাঠায়। রাগে কিন্তু মনেও ম্লান মাধুর্য। অনেক হালকা হাসি দেয়, তারপর বলে, তোমার রাগ যতই হোক, আমার কাছে তুমি সবসময় আমার বউ। সাইমা চুপচাপ থাকে। ভিতরে লজ্জা আর অজানা আনন্দে হালকা কাঁপছে। ঘরের মধ্যে নীরবতা আর কেবল হৃদয়ের আওয়াজ। সকালের নরম আলো ব্রেকফাস্ট টেবিলে ছড়িয়ে আছে। খাওয়া শেষ করার পর অনেক রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে প্রবেশ করলো। সাইমা তার দিকে তাকিয়ে আছে, চোখে আগের রাগের অমিশ্রিত তীক্ষ্ণতা। আমার একটু দরকারি কাজ আছে, আমি একটু বাইরে যাব। কোথায় যাবে? সারপ্রাইজ, সবটাই জানতে পারবেন, সময়ের অপেক্ষা। সময় মতো ভ্রু কুচকালো। সাইমা ভ্রু কুচকালো, কিছু না বলে কেবল চুপচাপ অনেকের দিকে তাকিয়ে থাকে। ভিতরে অজানা উত্তেজনা আর সন্দেহের ছোঁয়া। অনেক রুম থেকে বের হয়ে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করলো। আর সাইমার চোখে জ্বলছে আগের রাগ আর সামান্য কৌতূহল। ঘরে নীরবতা, কিন্তু সাইমার মন ভীষণ উত্তেজনায় কাঁপছে। অনেকগুলো প্রশ্ন, আর উত্তরগুলো এখনো অজানা। রাতের আঁধারে অনেক তার রফিক আঙ্কেলের অফিসে পৌঁছালো। আঙ্কেল, সবকিছু রেডি। সব রেডি বাবা, এখন শুধু পর্দা খোলার অপেক্ষা। অনেক মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। এক নিঃশ্বাসের মধ্যে প্রেস কনফারেন্স শুরু করা হলো। পর্দার উপর ধীরে ধীরে আলো পড়লো, আর তাতেই উপস্থিত হলো তারা, নিজাম আহমেদ এবং আয়েশা বেগম। সবাই হতবাক হয়ে চমকে উঠল, কারণ সংবাদে যে মৃত্যুর খবর দেখা গিয়েছিল সকলেই বিশ্বাস করেছিল নিজাম আহমেদ আর আয়েশা বেগম মারা গেছেন। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। আপনি কিভাবে এখানে উপস্থিত? আপনার মা বাবা তো তারা মারা গিয়েছিলেন। এটি আমাদের একটি নাটক ছিল। আমরা আসল খলনায়ককে ধরার জন্য এই মিথ্যা নাটক সাজিয়েছি। আমার বাবা নিজাম আহমেদ ও মা আয়েশা বেগম মারা যাননি। তিনি একে একে সমস্ত প্রমাণ পর্দায় প্রদর্শন করতে লাগলো। আমাদের শত্রু খান গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছিল। আমরা শুধুমাত্র তাদের ধোঁকাবাজি ধরার জন্য এই নাটক সাজিয়েছি। আজ আমরা সব প্রমাণ সহ তাদের কুশল পরিকল্পনা ভেঙে দিয়েছি। সবার চোখ বড় বড় হয়ে গেছে। চমক, বিস্ময় আর প্রশংসার সংমিশ্রণে পুরো কক্ষ বাড়ি হয়ে উঠল। আজ থেকে আমাদের কাজ পরিষ্কার। আমাদের বাবা মা জীবিত, সমস্ত সম্পত্তি ও শত্রুর খাঁটি পরিচয় স্পষ্ট। আর একটু সময় নিলে আমরা পুরো দেশকে দেখাতে পারতাম কে সত্যিকারের খলনায়ক। হ্যাঁ, সমস্ত কৌশল ঠিকঠাক হয়েছিল। অনেক, তুমি সত্যিই অসাধারণ। পুলিশ খান গ্রুপের মালিককে ধরে নিয়ে গেল। অনেকের চোখে মৃদু আলো, আর তার বুক ভরা আত্মবিশ্বাসে। সাইমার বাবা মা টিভির পর্দায় অনেকের সমস্ত পরিকল্পনা ও মিথ্যা নাটক দেখছিলেন। সাইমার মা অদ্ভুতভাবে শান্ত, কিছুটা আশ্চর্য হলেও ওতে উত্তেজিত নয়। কিন্তু সাইমার বাবা সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। আমি তো একেবারেই বুঝতে পারিনি, ও তো ব্যবসায়ীর ছেলে, আর রাফিকও আমার বাল্যকালের বন্ধু। তাহলে ও আমার কাছে পাঠিয়েছিল অনেককে? বাবা, আমি সব জানতাম। অনেক আমাকে কিছুটা বলেছিল, কিন্তু ওর বাবা মা এখনো বেঁচে আছেন, কিন্তু আমি সেই কথা আগে জানতাম না। সাইমার বাবা কাঁধ চেপে হালকা হাসি দিয়ে বললেন, দেখেছিস, আমি মানুষ চিনতে ভুল করিনি। অনেক সত্যিই ভালো ছেলে। সাইমার চোখে হালকা উজ্জ্বলতা, মুখে শান্তি। তিনি বুঝতে পারলেন এখন শুধুই পরিবারের মধ্যে বিশ্বাস আর শান্তি ফিরে এসেছে। সাইমার মা কাঁধে হাত রেখে মৃদু বললেন, হ্যাঁ, তুমি সবসময় ঠিকই বুঝেছ। ও সত্যি আমাদের জন্য একজন বিশ্বস্ত মানুষ। টিভির পর্দা নিভে গেলেও তাদের মনে এক শান্তির ঢেউ বয়ে গেল। সব ধোঁকা, নাটক আর বিপদ শেষ। এবার শুরু হতে চলেছে নতুন জীবন, বিশ্বাস, ভালোবাসা আর পরিবারের শান্তির আলোয়। রাতের নিস্তব্ধতায় অনেক ধীরে ধীরে বাড়িতে ঢুকলো। তার চোখে কিছুটা ক্লান্তি, মুখে উত্তেজনার ছাপ। সে সাইমার বাবার কাছে এসে মাথা নিচু করলো। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে আপনাদেরকে অনেক মিথ্যা বলেছি, কিন্তু আমি মিথ্যা বলার জন্য বলিনি, পরিস্থিতির কারণে বলতে বাধ্য হয়েছি। এছাড়া আর কোনো উপায় ছিল না। রফিক আমাকে আপনার কাছে পাঠিয়েছিল। আপনি খুব ভালো মানুষ, আমার কথা সহজেই বিশ্বাস করবেন, সেই জন্যই আমি এখানে এসেছিলাম। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল। সাইমার বাবা ধীরভাবে হাসলেন।
চোখে প্রশান্তি, মুখে আনন্দের ছাপ। ক্ষমা কেন যাচ্ছ বাবা? তুমি তো ভালো কাজের জন্যই এখানে এসেছো, তুমি কোনো খারাপ কাজ করনি। তুমি যে তোমাদের পরিবারের শত্রুকে ধরতেই এই নাটক সাজিয়েছো, তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে না। বরং আমি খুশি হয়েছি, এবার অন্তত আমি মানুষ চিনতে ভুল করিনি। সাইমার মা পাশে এসে অনিকের কাঁধে হাত রাখলেন, হালকা হাসি মুখে। সত্যি বাবা, তুমি অনেক বুদ্ধিমান ও সাহসী ছেলে, আমরা তোমার প্রশংসা করি। অনিকের চোখে স্বস্তি, হৃদয় হালকা। সে বুঝতে পারল সবকিছু ঠিকঠাক হয়েছে। বিশ্বাস ও প্রশান্তি ফিরে এসেছে। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা। জানালার বাইরে চাঁদের আলো ঘরটাকে মিষ্টি রূপালী রঙে ভরে দিয়েছে। সাইমা আলমারি থেকে জামা বের করছে। ঠিক সেই সময় পেছন থেকে অনেক আস্তে করে তাকে জড়িয়ে ধরল। এই কি কি করছো তুমি? আপনি সব সময় এত চমকে যান কেন? সামান্য তো একটু জড়িয়ে ধরেছি, বেশি কিছু তো করিনি। এমন ভাব করছেন যেন মনে হচ্ছে আমি কি না কি করে ফেলেছি। সাইমা অনিকের বুকের ভেতর আটকে গেলেও মুখটা কড়া করে রাখলো। লজ্জায় তার কান গরম হয়ে উঠল, কিন্তু ভেতরের অনুভূতি লুকাতে মিথ্যে কঠিন মুখ করে অনেককে ছাড়ি দিল। এসব চালাকি আমার সাথে চলবে না, বেশি বাড়াবাড়ি করো না। অনেক মুচকি হাসলো, কোনো রাগ করলো না, বরং তার বুকের ভেতর সাইমাকে আরো আলতো করে টেনে নিল। বউয়ের কাছে আসলে সমস্যা কোথায় বলুন তো? আমি তো বাইরের কারো কাছে যাইনি, আমার বউয়ের কাছে এসেছি। সাইমা এবার সত্যি হতবাক, মনে মনে দিশে হারা। কেমন করে যেন বুকের ভেতর হালকা ধাক্কা লাগছে, কিন্তু মুখটা শক্ত করেই বলল, আমি তো বিয়েটা মন থেকে মানিনি, তাই এসব ভান দেখাতে আসবে না আমার কাছে। অনেক একটু থেমে গভীরভাবে সাইমার চোখের দিকে তাকালো, তারপর একদম শান্ত কণ্ঠে বলল, আপনি মন থেকে মানেননি সেটা কোনো ব্যাপার না। বরের ভালোবাসা পেতে পেতে একদিন না একদিন মানতে হবে, তখন বুঝবেন আমি আপনাকে কতটা আপন করে চাই। সাইমা ভিতরে ভিতরে কেমন যেন নরম হয়ে গেল, মুখে তর্ক ছড়ালো না। আমি এত সহজে মানতে পারবো না, ভেবে দেখো। অনেক হেসে তার কপালের পাশে ঠোঁট ছোঁয়ালো। আমি তাড়াহুড়ো করছি না, সময় নিয়ে হলেও একদিন আপনি আমার বুকে মাথা রেখে বলবেন অনেক তোমাকে চাই আমি। সাইমার বুকের ভেতর হঠাৎ করে অজানা এক কাঁপুনি বয়ে গেল। লজ্জায় আর কিছু না বলে ধপ করে বিছানায় বসে পড়ল। অনেক পাশে বসে তার হাতটা চুপচাপ ধরে রাখলো। ঘরের ভেতর তখন শুধু দুজনা নীরবতা, আর বাইরে চাঁদের আলোয় ভাসছে তাদের অজানা ভালোবাসার শুরু। সকালের টেবিলে সবাই একসাথে বসে নাস্তা করছে। চা, পরোটা, ডিম ভাজি আর মিষ্টি দই। ঘর জুড়ে খাবারের গন্ধ ছড়িয়ে পড়েছে। সাইমা এক কোণে চুপচাপ বসে খাচ্ছে, মুখ গম্ভীর। অনেক পাশেই, কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম ভাব নিয়ে এসেছে তার মনে। হঠাৎ অনেক কথা শুরু করলো। আঙ্কেল, একটা কথা বলতে চাই। আমি সাইমাকে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। আমার মা বাবা ওকে দেখতে চেয়েছেন। আর তাছাড়া আমি তো অনেক দিন ধরে এখানে থাকছি, এখন বাড়িতে গিয়ে ব্যবসাটাও দেখতে হবে। তাছাড়া বিয়ে যেহেতু হয়েই গেছে, মেয়েদের তো শ্বশুরবাড়িতে থাকা উচিত, তাই না? সাইমার হাতের চামচ কেমন যেন থেমে গেল। চোখ তুলে এক ঝলক অনেকের দিকে তাকিয়ে আবার নিচে নামিয়ে নিল। আমি আর কি বলবো বাবা, মেয়েকে সারা জীবন বাবার বাড়িতে রাখা যায় না, এটাই নিয়ম, তাকে তো দিতে হবেই। আমার মা বাবা চেয়েছেন যেন ধুমধাম করে আমি সাইমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আপনি আপনার সুবিধা মতো একটা দিন বলে দিন, সেই দিন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন নিয়ে আনন্দের মধ্য দিয়ে আমি আমার বউকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সাইমার বাবা খুশি মুখে মাথা নাড়লেন। আচ্ছা, আমি আজকেই ক্যালেন্ডার দেখে একটা দিন ঠিক করে দেব। সাইমা, এবার কিন্তু তোর আসল বাড়ি যাবে। শ্বশুর বাড়ির অনুষ্ঠান, নতুন পথ চলা, সবকিছু তোদের জন্য সুন্দর হোক, এটাই চাই। সাইমা কিছু না বলে চুপ করে রইল। ভিতরে ভিতরে কেমন যেন দম আটকে আসছে তার। মাথায় ঘুরছে শুধু একটাই চিন্তা, সে কি সত্যি অনেকের বাড়িতে গিয়ে নতুন জীবনে শুরু করবে? অনেক কিন্তু টেবিলের নিচে লুকিয়ে সাইমার হাতের কাছে হাত রেখে আলতো ছুঁয়ে দিল। সাইমা হাত চোখিয়ে হাত সরিয়ে নিলেও অনেকের চোখের চাওয়া যেন বলছিল, এখন থেকে তুমি আমার আর আমি তোমার। এবার সবাইকে জানিয়েই আমাদের গল্প শুরু হবে। দিনটি যেন উৎসবের দিনের মতো সাজানো হলো। বাড়ির চারপাশে রঙিন আলো, গেটের সামনে ফুলের সাজ, ভেতরে নানা পদ রান্নার গন্ধে ভরে গেছে পুরো পরিবেশ। আত্মীয় স্বজনদের ভিড়, সবাই একসাথে খুশির আমেজে মেতে উঠেছে। শোভাযাত্রার মতো করে অনেক সাইমাকে নিয়ে এলো তার বাড়িতে। ঢাক ঢোল বাজছে, আর আত্মীয়রা চারদিকে উল্লাস করছে। সাইমার মুখে চাপা গম্ভীর ভাব থাকলেও চোখে এক অদ্ভুত দ্বিধা কাজ করছে। দরজার সামনে এসে অনেকের মা আয়েশা বেগম মিষ্টি হাসি নিয়ে সাইমাকে বরণ করলেন। হাতে থাকা ফুলের থালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বললেন,
তুমি অনেক সুন্দর মেয়ে মা, লক্ষ্মী মেয়ের মতো চেহারা তোমার। আল্লাহ তোমাদের সংসারটা সুখে ভরিয়ে দিক। অনেক মুচকি হেসে পাশে দাঁড়ালো, আর সাইমা লাজুক ভাবে চোখ নিচু করলো। যদিও মুখে কিছু বলল না, কিন্তু ভেতরে কোথাও যেন একটু উষ্ণতা ছুঁয়ে গেল তাকে। তারপর আত্মীয় স্বজনরা সবাই মিলে খুশ গল্প করতে করতে সাইমাকে অনেকের ঘরে পৌঁছে দিল। ঘরটা সাজানো ছিল ফুল দিয়ে, বিছানার চারপাশে গোলাপের পাপড়ি, নরম কুশন আর হালকা সুগন্ধি মোমবাতির আলোয় ঘরটা রোমান্টিক আবহ তৈরি করেছে। অনেক দরজার পাশে দাঁড়িয়ে সবার চলে যাওয়া দেখছিল। এক এক করে আত্মীয়রা শুভেচ্ছা জানিয়ে চলে গেল। দরজা বন্ধ হয়ে গেলে শুধু দুজন রয়ে গেল ঘরের ভেতর। অনেক চুপচাপ সাইমার দিকে তাকিয়ে আসলো, চোখে একরাশ ভালোবাসা আর জেদ মেশানো উজ্জ্বলতা। এবার আর লুকোচুরি নয়, এবার এই বাড়িতে সবার সামনে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাত গভীর, চারদিক নিস্তব্ধ, শুধু মৃদু বাতাসের শব্দে জানলার পর্দা নড়ছে। চারপাশে সবার আনাগোনা শেষ হয়ে গেছে, সবার চোখে মুখে এখন ঘুম, কিন্তু অনেকের মনে যেন আজ ভীষণ আলোড়ন। নতুন সাজানো ঘরে সাইমা বসে আছে, লাল শাড়ির আঁচল টেনে মুখটা ঢেকে রেখেছে। ভেতরে ভেতরে কত কিছু ভাবছে। আমি কেন এভাবে তার ঘরে? এই বিয়ে, এই সংসার আমি কি মেনে নিতে পারবো? এমন হাজারটা প্রশ্ন তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো অনেক, চোখে মুখে দুষ্টু হাসি, তবে ভেতরে ভেতরে একরাশ উত্তেজনা আর ভালোবাসার ঝড় বইছে। অনেক ধীরে ধীরে সাইমার পাশে গিয়ে বসলো, হঠাৎ সাইমাকে টেনে জড়িয়ে ধরলো। কি করছো তুমি হঠাৎ এভাবে? আহা, আপনি সবসময় এত চমকে যান কেন? এইসব আপনার অন্য কোথাও গিয়ে করতে হবে, আমার কাছে নয়। আরে বউয়ের কাছে এসেছি, তাতে আবার সমস্যা কি? বউকে জড়িয়ে ধরাও নাকি এখন অপরাধ? সাইমার মুখটা লাল হয়ে একবার তাকালো, আবার ভান করে কড়া স্বরে বলল, আমি তো এই বিয়েটা মন থেকে মানিনি। আজকের পরে সেটাও মেনে যাবেন ম্যাডাম? এই বলে অনেক ধীরে ধীরে তার ঠোঁটে নরম চুমু খেলো। সাইমা মুহূর্তেই কেঁপে উঠল, বুকের ভিতর ঝড় বইতে লাগলো। হাত দুটো অনিচ্ছা সত্ত্বেও অনেকের বুকে ঠেসে ধরলো। আজ আর ছাড়ছি না ম্যাডাম, অনেক দিন হলো আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত বউয়ের ভালোবাসা পেলাম না। আজকের রাতটা কোনোভাবেই নষ্ট করতে চাই না। সাইমা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। অনেক তার ঠোঁট কামড়ে কিস করতে লাগলো বারবার। সাইমার শ্বাস ভারী হয়ে উঠলো। ধীরে ধীরে তার শরীরও সাড়া দিতে শুরু করলো। লাজুক ভাবে সে অনেকের কাঁধে মুখ লুকালো। অনেক তার চুলে আঙ্গুল গড়িয়ে দিল, কানে কানে বলল, এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না, তুমি শুধু আমার সাইমা। রাতটা দুজনের হৃদয় ছুঁয়ে গেল। একে অপরের মাঝে হারিয়ে গিয়ে যেন সত্যিকারের প্রেমই শুরু হলো। ভোরের হাওয়া হালকা শীতল, জানালা দিয়ে আসা সূর্যের আলো সরাসরি এসে পড়ছে সাইমার মুখে। তবুও সে চোখ বন্ধ করে শুয়ে আছে। লালচে গালের পাশে চুল এলোমেলো হয়ে পড়ে আছে, আর চাদরের ভেতরে সে গভীর ঘুমে। অনেক চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ মুখটা সাইমার কানের কাছে নিয়ে নরম গলায় বলল, কি ব্যাপার, বরের আদর খেয়ে বেহুশ হয়ে গেলেন নাকি? সাইমা চোখ খুলে হঠাৎ চমকে উঠে গেল, তারপর কুচকে মুখে বিরক্তি ফুটিয়ে দিল। কি সব বাজে বাজে কথা বলছেন? সকাল সকাল আর কিছু বলার ছিল না নাকি? আরে সত্যি বলছি, আপনি একদম বেহুশের মতো ঘুমাচ্ছেন। আমি ভেবেই ফেলেছিলাম আজ রাতে আমার আদরেই আপনি অচেতন হয়ে গেছেন। সাইমার আগে বালিশ তুলে অনেকের পিঠে মারতে লাগলো। চুপ করো, বেশি কথা বাড়াচ্ছ, একদম সহ্য হচ্ছে না। আহা, বউ এত রেগে গেলে তো সকালে নাস্তা করতে ইচ্ছে করবে না। তাছাড়া রাগ করলে আপনার মুখটা আরো লাল হয়ে যায়, তখন তো আরো সুন্দর দেখায়। সাইমা থমকে গিয়ে আবারও বালিশ ছুঁড়ে মারলো। তুমি একদম অসহ্য। অনেক হাসতে হাসতে সাইমার হাত ধরে ফেললো, তারপর হঠাৎ টেনে নিজের কাছে এনে বলল, যতই রাগ দেখেন আমি জানি ভেতরে ভেতরে আমাকেই ভাবছেন। সাইমা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অনেক ঠোঁটে আঙ্গুল রাখলো। ইস, সকালে এত ঝগড়া না, একটু আদর করলেই সব ঠিক হয়ে যাবে। সাইমা চোখ ঘুরিয়ে মুখ ফিরিয়ে নিলেও লাজুক হাসি গাল বেয়ে নেমে এলো। অনেক আবার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো, তারপর আবার হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। সকালের আলো টেবিলে ভেসে আসছে, সবাই বসে আছে, নাস্তার সাজ সাজা ছড়িয়ে আছে। সাইমা শান্তভাবে প্লেট হাতে তুলে ধরে এক এক করে খাবার সার্ভ করতে শুরু করে। ওরে বউ, তোমাকে এখন করতে হবে না, তোমাকে এসব করতে হবে না, এসব করার জন্য তো কাজের লোক আছে। তুমি এ বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। সাইমা একটু থমকে গেল,
মুখে লজ্জার হালকা রেখা, কিন্তু গম্ভীরভাবে বলল, আন্টি, আমি করতে চাই, এটা আমার কর্তব্য মনে হয়। তুই এখানে আমার মেয়ে, তোর দায়িত্ব শুধু খুশি থাকা। রান্না পরিবেশন কারো হাতে দিলেই চলে। তুই এখানে একটু আরামে থাক, বুঝলি? পরিবারের সবাই এই উপলব্ধি করে টেবিলে নরম হাসি ছড়িয়ে পড়ে। অনেকের বাবাও সামান্য কণ্ঠে বললেন, আয়েশা ঠিক বলেছেন, আমাদের মেয়েকে কাজ করাবেন না, ওর বিশ্রাম দরকার। সাইমা প্রথমে অস্বস্তি পেলেও আয়েশা বেগমের মায়ালু স্বরে কিছুটা নরম হয়ে গেল। সে প্লেটগুলো রেখে একটু সরে দাঁড়ালো। ঠিক আছে, আমি আর করব না। ভালো করেছিস। এখন থেকে তুই বিনা ভয়ে এই বাড়ির মেয়ে হয়ে থাক। টেবিলে আলাপ চলতে থাকলো, হাসি, রসিকতা আর নতুন সংসারের মিষ্টি অম্লান স্বাদ। সাইমার চোখে একটু শান্তি, মনে মনে আয়েশা বেগমের মমতার জন্য কৃতজ্ঞতা লুকোতে পারছে না। সকালে রোদ্দুর জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। অনেক স্যুট করে রেডি হয়েছে, টাইটা ঠিক করে হালকা হেসে ঘর থেকে বের হতে যাওয়ার সময় হঠাৎ থেমে গেল। সাইমা, একবার আসো তো। সাইমা প্রকুচকে সামনে এগিয়ে এলো। ঠিক তখনই অনেক হঠাৎ তাকে জড়িয়ে ধরলো, কপালে হালকা একটা কিস করলো। আমি অফিস যাচ্ছি, নিজের খেয়াল রেখো। কিছু দরকার হলে সাথে সাথে আমাকে ফোন দিও। অফিসে যাচ্ছ? বিদেশ তো যাচ্ছ না, এত ন্যাকামি করার কি আছে? অনেক হালকা হেসে সাইমার কোমর আরো শক্ত করে টেনে নিল। তুমি এসব বুঝবে না। যখন কাউকে সত্যিই ভালোবাসবে তখন বুঝতে পারবে তার কাছ থেকে 1 মিনিট দূরে থাকা কতটা কষ্টের। সাইমার চোখে হালকা বিস্ময়ের ছাপ পড়ল। লজ্জা ঢাকতে সে অনেককে সরাতে চাইল, কিন্তু অনেক আর ছাড়লো না। হালকা ধরে আরো কাছে টেনে নিল। ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখুক না, সবাই জানুক আমি আমার বউকে কতটা ভালোবাসি। সাইমা চুপ করে গেল, গাল লাল হয়ে উঠল। অনেক হালকা কিস দিয়ে দরজা পেরিয়ে বেরিয়ে গেল, আর সাইমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো দরজার ফাঁকে। রাত নরম, চাঁদের সোনালি আলো বাড়ির ব্যালকনিতে পড়েছে। বাতাসে মৃদু হালকা ঘ্রাণ। দূর থেকে শহরে নীরবতা। সাইমা নতুন শাড়ি পরে চুল খুলে নরম কাঁধে ঝুলছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের ছায়া দেখে হাসি দিয়ে বলল, আজ একটু নিজে থেকে সেজেছি। সেদিন ঘরটা আলাদা করে শান্ত। সাইমা ব্যালকনিতে বেরিয়ে দাঁড়ায়, চাঁদের আলো তার মুখে ছুঁয়ে যায়, গালে লজ্জা ঝলকায়। ঠিক তখনই দরজা খুলে অনেক আসে। কাজের ক্লান্তি মিঠে চোখে আজ এক আলাদা উজ্জ্বলতা। সে চুপচাপ পেছন থেকে আস্তে করে সাইমাকে জড়িয়ে নেয়। কত সুন্দর লাগছে। সাইমা হড়হড় করে চমকে ওঠে, ঘাড় বেঁকিয়ে এসে অনেককে দেখে। তার চোখে সেই অদৃশ্য উষ্ণতা। অনেক তার চুলে মুখ ডুবিয়ে নরম কিস করে। সাইমার শরীর আচানক কেঁপে ওঠে, আকাশে যেন তারা ঝিলমিল করে ওঠে। তুমি আমার জন্য সেজেছো বুঝি? না, আমি অন্য কারোর জন্যই সাজিনি, আমি নিজের জন্য সেজেছি। কিন্তু তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আমার জন্যই সেজেছো। সাইমা এক মুহূর্ত থেমে যায়, তারপর হঠাৎ লজ্জায় গলা কুঁচকে দেয়। তোমার জন্য? কিভাবে? অনেক ধীরে তার কপালে নরম হাত রাখে, গলায় কেঁপে ওঠা সুরে বলে, তুমি জানো না, তুমি আমার জীবনের সব। তোমার একটুকু হাসিতেই আমার সারা দিন বদলে যায়। সাইমা অল্প রেগে মুচকি হেসে অনেককে চট করে ঠেলে দেয়, কিন্তু ঠেলাটাই মিষ্টি। তারপর সে হাবা ভাবে বলে, আমার বয়ে গেছে তোমার জন্য সাজতে। তুমি কি ভেবেছো আমি তোমার জন্য সাজবো? আমি বলছি না তুমি কারো জন্য সাজো, বলছি তুমি আমার কাছে এসেছো আর আমি কেবল তোমাকে ধরে রাখতে চাই। সেদিন মুহূর্তটা নীরব। অনেক সাইমাকে ঘুরিয়ে নিয়ে নিজের দিকে টেনে নেয়। সাইমা বুক ভরে শ্বাস নেয়, তার চোখে লজ্জা, গলায় নরম কণ্ঠে বলে, তুমি সাহস করো না বেশি, করলে। অনেক কোনো কথাই না। তার ঠোঁট ধীরে ধীরে সাইমার ঠোঁটে লেগে যায়। প্রথমটা মিষ্টি, তারপর আবেগে ভরা। সাইমা প্রথমে কিছুটা স্তম্ভিত, তারপর হঠাৎ দুম করে অনেককে ঠেলে কিল মেরে দেয়, চট করে ফিরে আসার ইচ্ছা দিয়ে। কিন্তু অনেক ধীরে না ছেড়ে আবার সাইমার দিকে টানতে থাকে।